হ্যালো স্টুডেন্ট, তো আমরা পড়ছিলাম ক্লাস 11-এর হাইড্রোকার্বন ইউনিট। আজকে আমরা হাইড্রোকার্বনের অ্যালকিন সম্পর্কে পড়ছিলাম, যেখানে অ্যালকিনের আমরা সাধারণ প্রস্তুতি পড়েছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকিন বা অলিফিনের প্রপার্টি বা ধর্ম সম্পর্কে। ঠিক আছে, তো যেখানে ফিজিক্যাল প্রপার্টিটা অ্যালকেনের মতোই মোরলেস সেম। তো তোমরা এখানে অ্যালকিনের যেটা বিশেষ প্রপার্টি দেখা যায়, ফিজিক্যাল প্রপার্টি, সেটা হচ্ছে এটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করে। ঠিক আছে, যেটা তোমাদেরকে অলরেডি আমি দেখিয়েছি অ্যালকিনের ক্ষেত্রে সিস আর ট্রান্সের কথা। তো সেহেতু আমরা ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আজকে এখানে আলোচনা করব না অ্যালকিনের। আমরা যে মেন প্রপার্টি আলোচনা করবো সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টিতে দেখো কেন এরা কেমিক্যাল প্রপার্টি শো করে। ঠিক আছে, আমরা কি পড়বো আজকে অ্যালকিনের, আমরা আজকে পড়বো অ্যালকিন। ঠিক আছে, অ্যালকিন বা অলিফিন যেটাই বলো, রাসায়নিক ধর্ম। ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টি। দেখো অ্যালকিনেরা কি করে, অ্যালকিনের থেকে বেশি রিয়াক্টিভ হয়। তোমরা জানো যে অ্যালকিনটা কি, অ্যালকিনে কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড থাকে। ঠিক আছে, যে জন্য এটা কি হয়, আনস্যাচুরেটেড হয়। কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে কি হয়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, যেটা কিন্তু স্যাচুরেটেড। এই যে ডবল বন্ডের মধ্যে একটা তো সিগমা, বাট আর একটা বন্ড থাকে পাই বন্ড, একটা সিগমা একটা পাই। এই পাই বন্ডটা সিগমা বন্ডের থেকে তুলনায় কি হয়, একটু উইক হয়, দুর্বল। যেটা কি করে, যেটা কিন্তু বিভিন্ন রিয়াকশনে পার্টিসিপেট করে। বাট যেটা অ্যালকেন, এই অ্যালকেনের ক্ষেত্রে কি হয়, অ্যালকেনের ক্ষেত্রে সিগমা বন্ড থাকে, যেটা অনেকটা স্ট্রং বন্ড, যেটা কিন্তু কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করতে চায় না। সেই জন্য অ্যালকেনের থেকে অ্যালকিন কিন্তু একটু হাইলি রিয়াক্টিভ, এবং এরা কিন্তু বেশি বেশি করে রিয়াকশন শো করে। তবে এরা দেখো মূলত 4 থেকে 5 ধরনের বিক্রিয়া শো করে। তার মধ্যে যে প্রধান বিক্রিয়া শো করে সেটা হচ্ছে দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, কি বললাম, দ্রুত বিক্রিয়া, যেটাকে আমরা বলি অ্যাডিশন রিয়াকশন। ঠিক আছে, অ্যাডিশন রিয়াকশন। 2 নম্বর আছে দেখো, এরা কিছু কিছু অক্সিডেশন বা জারণ বিক্রিয়াও কিন্তু শো করে, অক্সিডেশন রিয়াকশন। এছাড়া এরা কিছু সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়াও দেখায়, কিন্তু সেটা খুবই কম পরিমাণে। ঠিক আছে, অ্যালকিনরা মূলত অ্যাডিশন রিয়াকশন শো করে বেশি। এছাড়া আরও কিন্তু এরা বিভিন্ন দহন বিক্রিয়া বলো বা এরা পলিমারাইজেশন বিক্রিয়া শো করে। ঠিক আছে, অ্যালকিনদেরকে দহন করা যায়, দহন করলে রিয়াকশন হবে অক্সিজেনের উপস্থিতিতে। আর একটা হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া বা বহু সংযোগ বিক্রিয়া, যেটাকে আমরা বলি। ঠিক আছে, বহু সংযোগ বিক্রিয়া, একটা দহন, একটা হচ্ছে বহু সংযোগ বিক্রিয়া। তাহলে মোটামুটি এরা, যেটাকে আমরা কি বলি, পলিমারাইজেশন। ঠিক আছে, রিয়াকশন। দেখো এই 5টার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে রিয়াকশন সেটা হচ্ছে দ্রুত বিক্রিয়া, এবং আমরা প্রত্যেকটা রিয়াকশন সম্পর্কে আলোচনা করব। কিন্তু প্রধান আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন। ঠিক আছে, অ্যাডিশন রিয়াকশন সম্পর্কে। তো সবাই আজকে হেডিং দেবে দ্রুত বিক্রিয়া, অ্যালকিনের দ্রুত বিক্রিয়া। তাহলে আমরা এটা মুছে দিলাম, দিয়ে আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে দ্রুত বিক্রিয়া। দেখো দ্রুত বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কি, দ্রুত বিক্রিয়াটা হচ্ছে এই বিক্রিয়ায় একাধিক বিক্রিয়া কোনো পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ গঠন করে। অ্যাকচুয়ালি দেখো দ্রুত বিক্রিয়ায় বিভিন্ন অণুর সংযোজন ঘটে। ঠিক আছে, সেটা হতে পারে হাইড্রোজেনের সংযোজন, হতে পারে হ্যালোজেনের সংযোজন। ঠিক আছে, তো হাইড্রোজেনের যে সংযোজন রিয়াকশানের, সেটা তোমরা কিন্তু পড়েছো। ঠিক আছে, মনে করো দেখো তোমাদের যে স্যাভেটিয়ার বা সেন্টেন্স যে রিয়াকশানটা কি পড়েছিলাম, যে কোনো একটা অ্যালকিন, যেমন ইথিলিন ধরো, সেখানে আমরা হাইড্রোজেন নিকেল চূর্ণ, ঠিক আছে, বা নিকেল চূর্ণ হিট সাপেক্ষে কী করেছিলাম, দুটোকে আমরা দুটো হাইড্রোজেন যোগ করেছিলাম আর একটা পাইবনটাকে ভেঙে দিয়েছিলাম। ঠিক আছে, সেখানে H2 অ্যাডিশন করেছিলাম, করে আমাদের কিন্তু অ্যালকেন তৈরি হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মানে একটা হাইড্রোজেনের সংযোজন হলো। ঠিক আছে, যেটা তোমরা অলরেডি পড়ে এসছো। দেখো আমরা যেটা নতুন পড়বো সেটা হচ্ছে হ্যালোজেনের সংযোজন। ঠিক আছে, এটা ছিল হাইড্রোজেন সংযোজন। 2 নম্বর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হ্যালোজেনের সংযোজন। সবাই হেডিং দেবে হ্যালোজেনের সংযোজন। দেখো যখন আমরা হ্যালোজেন সংযোজন পড়াবো তখন আমরা মূলত ক্লোরিন আর ব্রোমিনের কথা আলোচনা করব। ঠিক আছে, ফ্লোরিন তো একদম আলোচনা করব না, আয়োডিনটাকেও নয়। তার কারণ দেখো, একটু প্রথমেই বলে দিই আমি, ক্লোরিন আর ব্রোমিন
ফ্লোরিনের ক্ষেত্রে কি হয়, ফ্লোরিনের আমরা যদি রুম টেম্পারেচারে রিয়াকশানটা করাই তাহলে এতটাই তীব্রভাবে এই মানে রিয়াকশানটা সংঘটিত হয় যে সেটাকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি না, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের অনেক আগে বলেছিলাম। এবং যদি আমরা দেখি আয়োডিনের ক্ষেত্রে, আয়োডিনের সাইজটা খুবই বড়, ঠিক আছে? এবং আয়োডিনের ক্ষেত্রে কি হয়, রিয়াকশানটা ব্যাকওয়ার্ড রিয়াকশান মানে উভমুখী রিয়াকশানের দিকে হয় এবং খুব স্লোলি ঘটে। একমাত্র ক্লোরিন আর ব্রোমিন সাধারণ উষ্ণতায় বা রুম টেম্পারেচার রিয়াকশান ঘটায়, মানে অ্যালকিনের সাথে রিয়াকশান করে এবং হ্যালোজেন সংযোজন ঘটে, ঠিক আছে? দেখো রিয়াকশানটা যেমন যদি দেখাই, সাপোজ ধরো কোনো একটা আমরা অ্যালকিন নিলাম এবং এই অ্যালকিনের সাথে আমরা ব্রোমিন, হ্যাঁ মিডিয়ামটা অবশ্যই একটা নন পোলার সলভেন্ট, সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল আমরা CCl4, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করি, তো এটা একটা নন পোলার সলভেন্ট, ব্রোমিন নিলাম এবং CCl4 দ্রবণে দ্রবীভূত করে কিন্তু অ্যালকিনটা আমরা যোগ করি। যোগ করার ফলে কী হবে, এখানে একটা ভিসিনাল ডাইহ্যালাইড উৎপন্ন হবে, ঠিক আছে? ভিসিনাল ডাইহ্যালাইড তোমাদেরকে আগের দিন পড়েছিলাম মনে আছে, যে পাশাপাশি দুটো কার্বনে দুটো যদি হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে তাকে বলা হয় হ্যালাইড গ্রুপ, তাকে ভিসিনাল ডাইহ্যালাইড বলে। তাহলে আমরা কি করব, এখান থেকে একটা পাই বন্ডকে মুছে দেবো, দিয়ে আমরা কি করব, পাশাপাশি দুটো কার্বনে কিন্তু আমরা ব্রোমিন যুক্ত করব, ঠিক আছে? ব্রোমিন যুক্ত করব, বা আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি বিআর বিআর। দেখো সাথে কি ছিল, এরা কিন্তু দুটো CH2 ছিল, ঠিক আছে? তাহলে দুটোকেই আমরা CH2 দিয়ে দেবো এখানে, CH2 বিআর, CH2 বিআর, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম না, ভিজিনাল ডাইহ্যালাইড, যেটাকে আমরা বলতে পারি 1,2 ডাইব্রোমো ইথেন বা ইথিলিন ডাইব্রোমাইড, যে কোনো একটা আমরা বলতে পারি, ঠিক আছে? এবং এখানে যদি আমরা হ্যালোজেনের সক্রিয়তা ক্রম যদি দেখি এই হ্যালোজেন সংযোজনে, তাহলে আমরা কি বললাম, ক্লোরিন, ব্রোমিন, তারপরে আয়োডিন, ঠিক আছে? ফ্লোরিন রিয়াকশন করে না বললাম, ঠিক আছে? আয়োডিনটা খুব স্লোলি রিয়াকশন করে, যেহেতু সাইজ অনেকটা বড়, তো ব্যাকওয়ার্ড রিয়াকশনের দিকে যেতে যায়, ঠিক আছে? এটা একটা উভমুখী রিয়াকশন। ক্লোরিন আর ব্রোমিন খুব ভালো রিয়াকশন শো করে, ঠিক আছে? এই জন্য আমরা বললাম প্রথমেই যে ক্লোরিন আর ব্রোমিনটা দিয়েই কিন্তু আমরা হ্যালোজেন সংযোজন দেখাবো, ঠিক আছে? ফ্লোরিন কিন্তু করে না সাধারণ টেম্পারেচারে। যদি আমরা এটাকে নাম লিখি তাহলে কি লিখবো, 1,2, তাহলে 1 পজিশন একটা ব্রোমিন, 2 পজিশন একটা ব্রোমিন, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো, 1,2 ডাইব্রোমো, যেহেতু দুটো কার্বন তাহলে ইথেন, 1,2 ডাইব্রোমো ইথেন। এবার দেখো আমরা যদি রিয়াকশানের মেকানিজম বা বিক্রিয়ার যে ক্রিয়া কৌশল লক্ষ্য করি, তাহলে বা যদি রিয়াকশানটাকে আমি তোমাদের দেখাই তাহলে রিয়াকশানটা বুঝতে তোমাদের আরও খুব সুবিধা হবে। তো এটা মুছে দিচ্ছি আমি তার জন্য রিয়াকশানটা, এবং তার ক্রিয়া কৌশল কীভাবে ঘটে সেটা দেখাচ্ছি। তাহলে এটা মুছে দিলাম। সাপোজ ধরো ইথিলিন নিলাম আমরা, সেখানে আমরা কি নিলাম, ব্রোমিন নিলাম, ঠিক আছে? দেখো আমি প্রথমে বললাম যে অ্যালকিন যখন থাকবে সেখানে যে পাই বন্ডটা হয় সেই পাই বন্ডটা অনেকটা উইক বন্ড হয়, এবং সেই পাই বন্ডের প্রভাবে এখানে যে ব্রোমিনটা আছে এই ব্রোমিনের একটু পোলারাইজ ঘটে, ঠিক আছে? পোলারাইজেশন হয়, হওয়ার ফলে কী হয়, পাই বন্ডটা যখন মানে অ্যালকিনের পাই বন্ডটা যখন Br2-র কাছে যাবে, ঠিক আছে? তো পাই বন্ড মানে কি, এখানে তো ইলেকট্রন, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তো সেখানে কি হবে, যে ব্রোমিনটা মানে পাই বন্ডের কাছাকাছি থাকবে সেটা ডেল প্লাস, আর অন্য মানে যে ব্রোমিনটা সেটা ডেল মাইনাস চার্জ সৃষ্টি হবে, ঠিক আছে? মানে কাছাকাছি যে ব্রোমিনটা থাকবে সেখানে ধনাত্মক চার্জ, আর একটা ব্রোমিন অন্য যে ব্রোমিনটা থাকছে বিআর, সেখানে নেগেটিভ চার্জ হবে, মানে ব্রোমিন Br2 অণুর পোলারাইজেশন ঘটে। এবার দেখো কি হয়, এখান থেকে এই পাই বন্ডের সহিত যে কোনো একটা কার্বনে এই বিআরটা যুক্ত হয়, ঠিক আছে? CH2 বন্ড CH2 বন্ড বিআর, ঠিক আছে? এটা তৈরি হয়। এবার দেখো যেহেতু একটা পাই বন্ড এটা পুরো ব্রোমিনের সাথে এই কার্বনের সাথে যুক্ত হলো, তাহলে এখানে একটা ইলেকট্রনের ঘাটতি, সেজন্য এখানে একটা প্লাস চার্জ, মানে একটা কার্বো ক্যাটায়ন তৈরি হলো, এবং এটা হচ্ছে এই বিক্রিয়ার স্লোয়েস্ট স্টেপ, ঠিক আছে? যেটাকে আমরা বলি রেট ডিটারমিনিং স্টেপ। এবার দেখো এই কার্বো ক্যাটায়নটা কি করবে, এখান থেকে যে বিআর মাইনাসটা একটা বেরিয়ে গেল, বিআর মাইনাস, সেকেন্ড স্টেপ নম্বর 1 এটা, এবার সেকেন্ড স্টেপে কী হবে, এই বিআর মাইনাসটা এই কার্বো ক্যাটায়নে যোগ হবে, ঠিক আছে? মানে CH2 প্লাস বন্ড CH2
বিআর, আর একটা যে বিআর মাইনাস রিয়াকশানে ছিল সেটা কি করবে, সেটা এই কার্বনের সাথে যুক্ত হবে। ঠিক আছে, যুক্ত হয়ে কি হবে, CH2 বন্ড CH2, এখানে একটা বিআর, এখানে একটা বিআর। ঠিক আছে, 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি হবে। ঠিক আছে, এবার দেখো এটা যদি স্লোয়েস্ট স্টেপ হয়, কারণ এখানে দেখো কোনো নেগেটিভ পজিটিভ চার্জ ছিল না, জাস্ট পাইরেক্ট্রনটা গিয়ে ব্রোমিনের পোলারাইজেশন ঘটালো এবং যার ফলে বিআর প্লাস ইলেকট্রোফাইলটা যুক্ত হলো। ঠিক আছে, বিআর প্লাস কি একটা এখানে ইলেকট্রোফাইল, তারপরে নিউক্লিওফাইলটা যুক্ত হলো এবং এখানে একটা পজিটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ চার্জ, তার ফলে এই যে রিয়াকশনটা, এই স্টেপটা অনেকটা ফাস্ট হবে। ঠিক আছে, দ্রুত গতিতে সম্পন্ন হবে। তাহলে দেখো আমরা বলেছিলাম যে যখন আমরা রেটটা দেখি বা রিয়াকশনটা কি রিয়াকশন, সেটা কিসের উপর ডিপেন্ড করে, ওই রিয়াকশনটা যদি একের বেশি স্টেপে ঘটে, তো যে স্টেপটা স্লোয়েস্ট স্টেপ বা রেট ডিটারমিনিং স্টেপ, সেই স্টেপে কি ঘটছে সেই অনুযায়ী কিন্তু ওই রিয়াকশনটার নাম হয়। এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি একটা দ্রুত বিক্রিয়া, আমরা কি পড়ছি, অ্যাডিশন রিয়াকশন বা দ্রুত বিক্রিয়া। তাহলে এটা যেটা ছিল স্লোয়েস্ট স্টেপ, সেখানে কি অ্যাডিশন হয়েছে, একটা ইলেকট্রোফাইল বিআর প্লাস কিন্তু অ্যাড হয়েছে, বিআর মাইনাস কি বার হয়ে গেছে, তো এখানে একটা ইলেকট্রোফাইল যোগ হয়েছে। সেই জন্য এই রিয়াকশনটাকে বলা হয় ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, এটা কি কি বলা হয়, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, এটা মনে রাখবে, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ওকে, এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে হ্যালোজেন অ্যাসিড সংযোজন। ঠিক আছে, হ্যালোজেন অ্যাসিড সংযোজন। সবাই হেডিং দাও, হ্যালোজেন অ্যাসিড সংযোজন। দেখো হ্যালোজেন অ্যাসিড মানে কি, HX, এগুলোকে হ্যালোজেন অ্যাসিড বলতে এই Cl HBr HI। এবার দেখো এগুলো কি করে অ্যালকিনের সঙ্গে দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে অ্যালকিল হ্যালাইড উৎপন্ন করে। ঠিক আছে, যেমন ধরো সাপোজ আমরা কোনো একটা অ্যালকিন নিচ্ছি, CH2 ডবল বন্ড CH2 ইথিলিন, তার সাথে কি করলাম HX দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কি তৈরি হবে দেখো, সেটা HCl হতে পারে, HBr হতে পারে, একটা হাইড্রোজেন যে কোনো একটা কার্বন যুক্ত হবে আর একটা হাইড্রোজেন আর একটা কার্বনে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, মানে তৈরি হয়ে যাবে CH3 বন্ড CH2X। ঠিক আছে, এটা তৈরি হবে অ্যালকিল হ্যালাইড। এখানে দেখো যেহেতু এটা সিমেট্রিক্যাল অ্যালকিন, মানে ডবল বন্ডের সাপেক্ষে দুদিকেই সেম কার্বন এবং সেম হাইড্রোজেন, সো এটাকে আমরা বললে সিমেট্রিক্যাল বা প্রতিসম অ্যালকিন। কিন্তু অ্যালকিনটা যদি অপ্রতিসম হয়, তখন হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া সংঘটিত হলে দুটি ভিন্ন অ্যালকিল হ্যালাইড উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, মানে এখানে যেমন হাইড্রোজেনটা যে কোনো একটা কার্বনে যুক্ত হলো, অপর অপর কার্বনে একটা হাইড্রোজেন যুক্ত হ্যালোজেন যুক্ত হলো। ঠিক আছে, যদি অ্যালকিনটা অপ্রতিসম হতো, তখন আমরা কোথায় হাইড্রোজেন যুক্ত করব এবং কোথায় হ্যালোজেন যুক্ত করব, সেই অনুযায়ী কিন্তু আমাদের ভিন্ন অ্যালকিল হ্যালাইড উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকে। সাপোজ ধরো আমরা একটা অপ্রতিসম অ্যালকিন প্রোপিন নিলাম। ঠিক আছে, প্রোপিন CH3 CH3 CH ডবল বন্ড CH2। সাপোজ ধরো আমরা এখানে HBr দিলাম। ঠিক আছে, একটা হ্যালোজেন অ্যাসিড HBr হাইড্রোব্রোমিক অ্যাসিড। তো এখানে দেখো দুটো কি কি প্রবাবিলিটি থাকতে পারে। একটা হচ্ছে দেখো সাপোজ ধরো এখানে HBr, তো বিআরটা একটু মোড ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য এটা মাইনাস চার্জ, এটা পজিটিভ চার্জ হলো। এবার পাইবন্ড কি করবে, পাইবন্ড একটা H প্লাসকে নিয়ে নেবে। ঠিক আছে, এই H প্লাসটা কোথায় যুক্ত হবে, এই কার্বনে যুক্ত হবে না এই কার্বনে যুক্ত হবে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের দুটো ভিন্ন অ্যালকিল হাইড্রোজেন উৎপন্ন হবে। সাপোজ তাহলে দেখো কি হচ্ছে, CH3 CH CH2, এখানে ধরো CH2 হাইড্রোজেনটা সাপোজ ধরো এখানে যুক্ত হলো। ঠিক আছে, সাপোজ ধরো হাইড্রোজেনটা এখানে যুক্ত হলো এবং এখানে একটা CH2 প্লাস তৈরি হলো। তারপরে এখানে আবার কি হবে, বিআর মাইনাসটা আসবে যুক্ত হয়ে তৈরি হবে CH3 CH2 CH2 বিআর। ঠিক আছে, CH3 CH2 CH2 বিআর। আর একটা প্রবাবিলিটি কি হতে পারে দেখো, যেটা হতে পারে CH3 CH বন্ড CH3, এখানে একটা পজিটিভ সৃষ্টি হতে পারে। ঠিক আছে, সাপোজ ধরো মানে হাইড্রোজেনটাকে এই কার্বন নিল। ঠিক আছে, পাই বন্ডটা এখানে আসলো এবং এখান থেকে হলো, আর এই কার্বনে কিন্তু একটা পজিটিভ সৃষ্টি হলো। তার ফলে কী হবে, এখানে যখন আবার বিআর মাইনাসটা আসবে,
এখান থেকে যে বিআর মাইনাসটা আছে সেটা যখন আবার এই কার্বনে যুক্ত হবে তখন তৈরি হবে আমাদের যেটা প্রোডাক্ট CH3 CH বিআর CH3, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে রিয়াকশনটা হলো হ্যালোজেন অ্যাসিড সংযোজন, সেখানে কি হলো দেখো, সেটা কিন্তু একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হলো, তারপরে কিন্তু আমাদের অ্যালকিল হাইড্রাইড উৎপন্ন হলো। এখানে দেখতে হবে যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি, তো সেটা সেই কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার প্রববিলিটি সব থেকে বেশি, এবং সেই রিয়াকশনটা সেই মেকানিজমের মধ্য দিয়ে যাবে। তাহলে এখানে যে কার্বোক্যাটায়নটা পেলাম সেটা কিন্তু 1 ডিগ্রি, এটা পেলাম 2 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি দেখি যেটা উৎপন্ন হলো 1 2 3, মানে কি 1 ব্রোমোপ্রোপেন, কিন্তু এখানে যেটা তৈরি হলো দেখো 1 2 3, 2 নম্বর কার্বনে কি ছিল, ব্রোমিনটা ছিল, এটা আমি এভাবে লিখতে পারি। তাহলে আমাদের কি তৈরি হলো 2 ব্রোমোপ্রোপেন। আর এই যে কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা কিন্তু মোর স্টেবল, মনে আছে তো কার্বোক্যাটায়ন স্টেবিলিটি অর্ডার 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তাহলে এটা ছিল 1 ডিগ্রি, এটা ছিল 2 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 2 ডিগ্রি ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি, সেই জন্য কিন্তু এই প্রোডাক্টটা আমাদের মুখ্য প্রোডাক্ট হবে, ঠিক আছে, বা মেজর প্রোডাক্ট, কিন্তু এটা হবে আমাদের মাইনর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মুখ্য বা মেজর প্রোডাক্ট, বোঝা গেল। কিসের জন্য না, যেহেতু এই কার্বোক্যাটায়নটা আমাদের 2 ডিগ্রি এবং মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি, সেই জন্য কিন্তু এই প্রোডাক্ট আমাদের মেজর উৎপন্ন হবে, ঠিক আছে। দেখো এখানে আরও একটা জানার বিষয়, সেটা হচ্ছে যে যেখানে যেখানে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেখানে সেখানে কিন্তু যেখানে যেখানে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেখানে সেখানে কিন্তু পুনর্বিন্যাস হয়, ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন যেটাকে আমরা বলি। সাপোজ ধরো একটা এক্সাম্পল দেখাচ্ছি আমরা, CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH ডবল বন্ড CH2, ঠিক আছে। ধরো এই একটা অ্যালকিন দিল, ঠিক আছে। তো অ্যালকিন দিলে দেখো কি হবে, এখানে এই ডবল বন্ডে যে কোনো একটা পাই বন্ড ভেঙে গিয়ে একটা মানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, ঠিক আছে। সাপোজ ধরো এটা এখানে গেল, এটা এখানে আসলো, তাহলে এটা হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু যদি এটা এখানে আসতো তাহলে আমাদের এখানে তৈরি হতো এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার দেখো 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি মোর স্টেপে, সেখানে আমরা 2 ডিগ্রিটা বানাবো অবশ্যই, তাই তো। এবার দেখো এখানে যদি কোনো হাইড্রোজেন থাকে সাপোজ, ঠিক আছে, 1 2 3, আচ্ছা সাপোজ একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা কি করে এখানে এখানে শিফটিং হয়, হাইড্রোজেন শিফটিং, ঠিক আছে, H মাইনাস শিফটিং হয়, যেটাকে আমরা হাইড্রাইড শিফটিং বলি। বা যদি কোনো মিথাইল গ্রুপ থাকে মিথাইল গ্রুপ শিফটিং হতে পারে, যদি ফিনাইল গ্রুপ থাকে ফিনাইল গ্রুপ শিফটিং হতে পারে, ঠিক আছে, CH3 মাইনাস PH মাইনাস এগুলো শিফটিং হয়। তার ফলে কি হবে, এই H মানে যদি এখানে যায় তাহলে দেখো যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেক্ষেত্রে তাহলে তৈরি হবে CH3 বন্ড C CH3 বন্ড CH2 বন্ড CH3, ঠিক আছে। দেখো কেন আমরা এখানে CH3 লিখলাম, এখানে কিন্তু অলরেডি আমরা কি করেছি, অলরেডি আমরা কোনো একটা হ্যালোজেন অ্যাসিড যোগ করেছি HX, ঠিক আছে। যার ফলে কি এইচটা অলরেডি এখানে যুক্ত হয়েছে বলে কিন্তু এখানে প্লাস তৈরি হয়েছে, ঠিক আছে, সেই জন্য আমি কিন্তু ওখানে CH3 লিখলাম, মানে অলরেডি এখানে কিন্তু CH3 যুক্ত ছিল, HX অ্যাডিশন হওয়ার পর অ্যালকিনে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হলো। এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি থেকে দেখো পাশে একটা হাইড্রোজেন আছে, তো ও দেখছে যদি হাইড্রোজেনটা শিফটিং এখানে হয় তাহলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা অবশ্যই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো এটা 3 ডিগ্রি, দেখো একটা কার্বন 3 কার্বন যুক্ত, তাহলে 3 ডিগ্রি, তাহলে এই 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি মোর স্টেবল। তাহলে এইরকম ক্ষেত্রে কিন্তু কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হয়, যেটা তোমরা জৈব রসায়নের প্রাথমিক ধারণা ওই চ্যাপ্টারতে খুব ভালোভাবে পড়বে। জাস্ট এখানে তোমাদের জানার সুবিধার্থে এখানে বলে দিলাম যে কোথায় কোথায় কার্বোক্যাটায়ন যদি তৈরি হয় কোনো একটা রিয়াকশনে, সেখানে যদি দেখা যায় কোনো হাইড্রোজেন মিথাইল বা ফিনাইল গ্রুপ আছে পাশের কার্বনে, তো সেখানে যদি শিফটিং করে যদি মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয় তাহলে সেখানে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হয়। এই হাইড্রোজেন বা এখন যদি কোনো মিথাইল বা ফিনাইল গ্রুপ থাকে সেক্ষেত্রে কিন্তু পাশাপাশি যে কার্বোক্যাটায়ন ছিল সেখানে শিফটিং হবে এবং অন্যটায় কার্বোক্যাটায়ন তৈরি হবে। যদি কিনা এটার থেকে এটা মোর স্টেবল হয় তাহলে কিন্তু হবে, ঠিক আছে। তাহলে আমরা যখন কোনো একটা অপ্রতিসম অ্যালকিন দেখবো এবং সেখানে যদি আমরা কোনো হাইড্রোজেন অ্যাসিড মানে হ্যালোজেন অ্যাসিড, ঠিক আছে, হ্যালোজেন অ্যাসিডের সংযোজন করব, তো সেক্ষেত্রে আমাদের কোন কার্বনে হাইড্রোজেন এবং কোন কার্বনে হ্যালোজেন যুক্ত হবে সেটা একটা নীতির উপর বেস করে আছে, সেটা হচ্ছে মার্কনিকফ নীতি, ঠিক আছে, মার্কনিকফ নীতি। এই নীতি অনুযায়ী সাপোজ ধরো CH3 বন্ড CH ডবল বন্ড CH2, ঠিক আছে, প্রোপিনের ক্ষেত্রে আমরা যদি সাপোজ কোনো HBr দিলাম, মার্কনিকভ বলছে এই ডবল বন্ড যুক্ত যে কার্বন আছে এই দুটো কার্বন তাদের মধ্যে হাইড্রোজেন যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেখানেই হাইড্রোজেন যুক্ত হবে, ঠিক আছে। মানে বলতে চাইছে যে
আমরা যদি এখানে HBr দিই তাহলে CH3 বন্ড CH সিঙ্গেল বন্ড CH2H, এই দুটো কার্বনের মধ্যে ডবল বন্ডের সঙ্গে যুক্ত যে কার্বন দুটো আছে তাদের মধ্যে কোন কার্বনের হাইড্রোজেনের সংখ্যা বেশি? এখানে দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, অপর কার্বনে কি হবে? হ্যালোজেন যুক্ত হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মার্কনিকফের নীতি অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে, এবং অবশ্যই এটা CCl4 মিডিয়াম হতে হবে। ঠিক আছে, এটা একটা নন পোলার সলভেন্ট। এবার দেখো এই মার্কনিকফের নীতি কোথায় কোথায় প্রযোজ্য। যদি অপ্রতিসম অ্যালকিন হয় এবং এরকম HBr, HCl, HI এবং CCl4 মিডিয়াম হয়, ঠিক আছে, প্রযোজ্য কোথায় কোথায় ভালো করে দেখবে। ঠিক আছে, অবশ্যই অ্যালকিনটাকে অপ্রতিসম আনসিমেট্রিক্যাল হতে হবে। ঠিক আছে, অপ্রতিসম। দ্বিতীয়ত মিডিয়ামটা CCl4, HBr, HCl, HI এবং মিডিয়ামটা হবে CCl4 মিডিয়াম। ঠিক আছে, 3 নম্বর কি, যে কার্বোকার্বনটা তৈরি হবে সেখানে যদি কোনো রিঅ্যারেঞ্জমেন্ট না হয়, ঠিক আছে, যেখানে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল নয়, ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল নয়, সেই সমস্ত জায়গায় কিন্তু এই মার্কনিকফের নীতিটা প্রযোজ্য হবে, অন্যথায় কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে তোমরা কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো করবে যে কোথায় কোথায় মার্কনিকফ রুলটা প্রযোজ্য হবে, কোথায় প্রযোজ্য হবে না। একটা হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিচ্ছি, দেখো। সাপোজ ধরো দিলাম CH3 বন্ড C ডবল বন্ড CH2 বন্ড CH3, ঠিক আছে, দিলাম HBr CCl4, পুরোটা কি হবে, কোনটা মেজর কোনটা মাইনর, বা একটা দিলাম এরকম CH3 CH ডবল বন্ড CH2, ঠিক আছে, এখানে আমরা দিলাম HCl CCl4, ঠিক আছে, কোনটা মেজর কোনটা মাইনর, কোনটা মার্কনিকফ রুল হবে কোনটা মার্কনিকফ রুল হচ্ছে না, সেগুলো আমাকে দেখাবে। ওকে, অ্যাকচুয়ালি দেখো আমরা এখানে কি করছি, মার্কনিকফের রুলের থেকেও আমরা কাকে প্রায়োরিটি বেশি দিচ্ছি, আমরা যে কার্বোক্যাটনের যে মেকানিজমটা দেখালাম রিয়াকশন, যে কার্বোক্যাটনের স্টেবিলিটি যত বেশি হবে সেটাই কিন্তু মেজর পরিমাণে উৎপন্ন হবে। ঠিক আছে, সেই জন্য আমি বললাম যে দেখবে যখনই কার্বোক্যাটন উৎপন্ন হচ্ছে সেখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, পুনর্বিন্যাস বিক্রিয়া হচ্ছে কিনা, পুনর্বিন্যাস যদি হয় সেখানে কিন্তু কোনো মার্কনিকফের নীতি প্রযোজ্য হবে না। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। নেক্সট দিন আমরা মার্কনিকফের নীতির ব্যতিক্রম মানে অ্যান্টি মার্কনিকফ নীতি দেখবো। আজকে এই পর্যন্ত থাকছে, ঠিক আছে।